খবর আছে, খবর খবর করে ছাড়িয়ে দিছে 383 রান লাগবে। ও ধন্যবাদ সাউথ আফ্রিকা। 50 ওভারের একটা বাংলাদেশ দলের জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান, সে ভালো প্লেয়ার হতে পারে এবং ভালো অলরাউন্ডার হতে পারে, কিন্তু সে ভালো একজন অধিনায়ক নয়। আজকে দেখেন বোলিং ইউনিট গতকালকের প্রেস মিটে, এবং সেই বক্তব্যটা অনেকটা এরকম ছিল, হতাশ যদি কাউকে হতে হয়, যে ব্র্যান্ডের ক্রিকেট বাংলাদেশ এই মুহূর্তে ডিসপ্লে করতেছে এবারের ওয়ার্ল্ড কাপে, তাহলে বিশ্বকাপ শেষে হতাশ হতে হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে এবারের বিশ্বকাপে একের পর এক রেকর্ড করে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম। তবে সেই রেকর্ডটি হার দিয়ে করে যাচ্ছে। দর্শক বন্ধুরা, এবারের বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট টিমটি যেভাবে নাজেহাল পরিস্থিতির মধ্যে পড়েছে, তা হয়তো গত কয়েকবারের বিশ্বকাপে এমন নাজেহাল পরিস্থিতির মধ্যে পড়েনি। দর্শক বন্ধুরা, বিশ্বকাপের আগ থেকে এবারের বিশ্বকাপ নিয়ে নানা সমালোচনার মুখে পড়েছিল টিম টাইগার্স, আর সেই সমালোচনার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। দর্শক বন্ধুরা, এবার সাউথ আফ্রিকার বিপক্ষে এত বাজেভাবে হারার পর এবার যেন তুলোধুনো করে যাচ্ছে টাইগারদেরকে নিয়ে। দর্শক বন্ধুরা, কিন্তু অন্যদিকে সাকিব আল হাসান গতকাল বলেছিলেন বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে এখনই সমালোচনার সময় নয়। তো দর্শক বন্ধুরা, তাহলে কি আমরা আর সমালোচনা করতে পারবো না? তো দর্শক বন্ধুরা, চলুন সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে রিয়াজ ও তাজিম ভাই অত্যন্ত চমৎকার কিছু তথ্য দিয়েছেন, এবং সেই সাথে অন্যদিকে এবার ক্রিকেট ফ্যানরা পাথর ছুড়ে দিচ্ছে সাকিব আল হাসানের দিকে। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। অনলাইনে দেখছিলাম যে কিছুক্ষণ আগে হামুনের অগ্রভাগ চট্টগ্রাম আর কক্সবাজারের উপকূলের কাছাকাছি চলে এসেছে। সেটা অনেক দূরে আসলে মুম্বাই থেকে, কিন্তু যে ঝড়টা টিম টাইগার্সের উপর দিয়ে গেল ডিউরিং দেয়ার ফিল্ডিং অ্যান্ড বোলিং ইনিংস অ্যান্ড হোয়াইল দে ওয়ার ব্যাটিং, এটা আসলে অবিশ্বাস্য। হামুন যেন সাউথ আফ্রিকা থেকে মুম্বাইতে এসেছে বাংলাদেশকে দৌড়ের উপর রাখার জন্য। সাকিব আল হাসান একটা দারুণ কথা বলেছিলেন গতকালকে প্রেস মিটে, এবং সেই বক্তব্যটা অনেকটা এরকম ছিল যে বিশ্বকাপের এখনো অনেক খেলা বাকি, বাংলাদেশের এখনো সেমিফাইনালসে যাবার সুযোগ স্বপ্ন রয়েছে। অন্য দলগুলো এত খারাপ করতেছে যে বাংলাদেশের চান্সটা বেড়ে যেতেছে, এবং হতাশ যদি কাউকে হতে হয়, যে ব্র্যান্ডের ক্রিকেট বাংলাদেশ এই মুহূর্তে ডিসপ্লে করতেছে এবারের ওয়ার্ল্ড কাপে, তাহলে বিশ্বকাপ শেষে হতাশ হতে হবে। সো গাইস, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড। আমি ফ্রাস্ট্রেটেড না, আমি ফ্রাস্ট্রেট হওয়ার চেষ্টাও করছি না। মানে ফ্রাস্ট্রেটেড হলে, নেগেটিভ কথা বললে, তারা নেগেটিভ ক্রিকেট যখন ডিসপ্লে করে সেটা নিয়ে আলোচনা করলে, বিশ্লেষণ করলে, সেটা অনেকের কাছে আসলে সহ্যের সীমা যেন ক্রস করে যায়। মানে আমি একমাত্র বাংলাদেশের মানুষ বা রিপোর্টার, যার কারণে বাংলাদেশ দল খারাপ খেলছে, মানে এরকম যুক্তিও আসলে অনেক পাবেন। যাই হোক, সেটা অন্য আলোচনা, আমি আমাকে নিয়ে আলোচনা করতে চাই না। আমি টিম টাইগার্সকে নিয়ে আলোচনা করতে চাই। ডেফিনেটলি সাকিব আল হাসান এই পরাজয়ের পরে হতাশ না, বাংলাদেশ দল এই পরাজয়ের পরে হতাশ না। বাংলাদেশ দল তাদের প্রথম 10 ওভারে 44 রান দিয়ে 2 উইকেট নেয়ার পর শেষের 10 ওভারে 144 রান দেওয়ার পরেও হতাশ না। বাংলাদেশ দল শেষ 114 বলে দক্ষিণ আফ্রিকাকে 222 রান করতে দিয়েছে, তারপরেও তারা হতাশ না। বাংলাদেশ দল যেভাবে আজকে উইকেট হারিয়েছে, যেভাবে উইকেট থ্রো করেছে, স্ট্যাম্পের বাইরের বল চেস করতে গিয়ে যেভাবে আন্তর্জাতিক ক্রিকেটটা কিভাবে খেলতে হয় সেটাতে সন্দেহ জাগিয়েছে, তারপরেও তারা হতাশ না। আমরা হতাশ না, কারণ সাকিব বলেছেন হতাশ হতে হলে বিশ্বকাপের পরে হতে হবে। এখন এই জায়গায় একটা কনফিউশন, যে বিশ্বকাপের পরে বলতে কি আসলে 19 তারিখে ফাইনাল, 20 তারিখের পর থেকে আমরা আশাবাদী বা হতাশ হবো, নাকি বাংলাদেশের বিশ্বকাপের শেষ ম্যাচ যেদিন হবে তার পর দিন থেকে বা ওই ম্যাচের পরবর্তী সময় থেকে আমরা হতাশ হবো? সো এই ক্লারিফিকেশনটা দরকার। আমরা আসলে অনেক দারুণ দারুণ কথা বলতে পারি, অনেকভাবে মানুষকে ছোট করতে পারি, বড় করতে পারি, কিন্তু দিন শেষে কথাগুলো বলা যে কারণে, মাঠের বাইরের ইস্যুসগুলোকে বড় করে তোলা যে কারণে, সেই কারণটা যদি হয় আমার মাঠের ক্রিকেট বা ক্রিকেট খেলা, সেই জায়গায় আসলে আমরা প্রপার ক্রিকেটটা খেলতে পারি না। একবার খেয়াল করে দেখুন না যে বাংলাদেশ দল আজকে কি ক্রিকেট খেললো। সাকিব আল হাসান যখন 2 উইকেট চলে গেছেন, তিনি ক্রিজে, ক্যাপ্টেন শুড লিড ফ্রম দ্য ফ্রন্ট। আমি সাকিবের বিরুদ্ধে কিছু বলছি না, কিন্তু ওই মুহূর্তে যেই বলটা অফ স্ট্যাম্পের অনেক বাইরে এক্সট্রা একটু বাউন্স করে চলেই যাচ্ছিল, এই বল চেস করার দরকার ছিল। সাকিব খুব বাজেভাবে 4 বলে 1 রান করে আউট হয়ে গেলেন। বিশ্বকাপে সোফার এখন পর্যন্ত তিনি 4 ইনিংসে সম্ভবত 56 রানের মতো করেছেন। নাজমুল হোসেন শান্ত সবশেষ 4 ইনিংসে তার রান হচ্ছে 0, 7, 8, 0। 4 ইনিংসে তার অবদান হচ্ছে 15 রান। আমি নাজমুল শান্তর কোয়ালিটি নিয়ে কোনো ধরনের কোয়েশ্চেন করছি না, কিন্তু এই ক্রিকেটারকে যেভাবে আনস্টেবল করা হয়েছে 3-এ 4-এ, 3-এ 4-এ, 4-এ 3-এ, এবং দিন শেষে যার কাছ থেকে আপনি বেস্ট ডেলিভারটা আশা করছিলেন, এবং যার পারফরমেন্সের কারণে, যার ফর্মের কারণে, কনসিস্টেন্সির কারণে বিশ্বকাপের ভাইস ক্যাপ্টেন পর্যন্ত শান্তকে বানিয়ে দেওয়া হয়েছে, সেই শান্তর ফর্ম হচ্ছে এরকম।
একমাত্র আফগানিস্তানের বিপক্ষে একটা 50 ছাড়া শেষ 4 ইনিংসে তার অবদান মাত্র 15। লিটন কুমার দাস এই ম্যাচে প্রথম সিঙ্গেল নিয়েছেন তার খেলা 29তম বলে গিয়ে। এর আগের 28টা বলে তার স্কোরিং শট মাত্র 3টা, 3-4-এ 12। পাওয়ার প্লেতে যখন একজন ক্রিকেটার তার প্রথম সিঙ্গেলটা নেবেন কিংবা তার প্রথম 28 বলের মধ্যে স্কোরিং শট মাত্র 3টা হয়, তখনও আমরা হতাশ না, আমরা হতাশ হতে পারি না। এবং যদি আমরা হতাশ হয়ে পড়ি তাহলে আপনি দর্শক হিসেবে বাংলাদেশের ক্রিকেটের ভালো চান না, আর আমি রিপোর্টার হিসেবে বাংলাদেশের ক্রিকেটের গুড সাপোর্টার না। সিল লাগিয়ে দেওয়া হবে। সো দা ওয়ে বাংলাদেশের ক্রিকেট এই মুহূর্তে চলছে, যেভাবে বাংলাদেশ তাদের টানা 4র্থ পরাজয়টাকে এনশোর করে ফেললো বাজেভাবে হেরে, তারপর আমরা হতাশ না। অথচ এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকায় গিয়ে দারুণ ক্রিকেট খেলেছিল। আপনারা বলবেন এটা অতীত, কিন্তু সেই দলটা এখানটায় এসে অলমোস্ট তাদের কন্ডিশনে, এবং আমরা এর আগেও দেখেছি। আমরা এখানে একটু কথা বলতে চাই, সাধারণ মানুষের সাথে একটু কথা বলতে চাই যে বাংলাদেশ এখন যে অবস্থায় আছে আসলে কি মনে হয়? আমার মনে হয় ভাই, বাংলাদেশ টিম আজকে আমাদেরকে হতাশ করেছে। আমাদের বাংলাদেশ দলের জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান, সে ভালো প্লেয়ার হতে পারে এবং ভালো অলরাউন্ডার হতে পারে, কিন্তু সে ভালো একজন অধিনায়ক নয়। আজকে দেখেন বোলিং ইউনিট খুবই খারাপ করেছে, এটা দায়ভার নিতে হবে আমাদের কোচিং প্যানেলে যারা রয়েছে তাদের, এবং বিসিবিতে যারা দায়িত্বরত রয়েছে। আজকে একটা ওপেনিং ব্যাটসম্যান নেই, তামিম ইকবালের মতো একটা প্লেয়ার, সে বিশ্বকাপ খেলতে যাওয়াটা বড় কথা নয়, সে দলে থাকলেও তো একটা দলের সাহস যোগায়। আজকে 382 রান করার মতো একটা ওপেনিং জুটি যে 100 রান করবে, 100 রানের একটা জুটি করবে, সেটা করার মতো আমাদের বাংলাদেশ দলে নেই। আমরা আসলে যেটা শুনছিলাম, খবর আছে, খবর করে ছাড়িয়ে দিছে, 383 রান লাগবে হচ্ছে। ও ধন্যবাদ সাউথ আফ্রিকা। 50 ওভারের একটা টি20 ম্যাচ আমরা দেখলাম, 174 রানের ইনিংস খেলল ডিকক। এই বিশ্বকাপের সর্বোচ্চ রানের খাতা এখন তার দখলে, এই বিশ্বকাপের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরও কি তার দখলে। রোহিত শর্মারে টপকাই মামা এখন কি সেটা নিজের দখলে করে নিছে। বাহ! আর ক্লাসেন কোনো মতো তো ডিককে আমরা থামাইছি, ক্লাসেন তারপর আসি যে তুফানটা খেলা শুরু করলো, 49টা বলে মামায় 90 রান। হাসাইনা, শরীফুল, কাউরে বাদ রাখেন, কাউরে না, মুস্তাফিজুর সবচেয়ে বেশি রান তো। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য এক নাজেহাল পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছে, যেই পরিস্থিতিতে হয়তো নেদারল্যান্ড টিমও পড়েনি। দর্শক বন্ধুরা, এবং অন্যদিকে মাহমুদুল্লাহ রিয়াদের এমন সেঞ্চুরি না থাকলে হয়তো 100 থেকে 150 রানের ভিতরে বাংলাদেশ কুটিয়ে যেত। দর্শক বন্ধুরা, অন্যদিকে তামিম ইকবালকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে একজন ইতিহাস সৃষ্টি করেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।